আসসালামু আলাইকুম। সবাই আসসালামু ভালো আলাইকুম। আছো বাবা? আ আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? এই তো বাবা ভালো আছি। এত কম কেন? দিনে, দিনে কি আমরা খালি কমেই যাবো? হ্যাঁ? এই লিঙ্ক দিতে আমি ভাবলাম যে লিঙ্ক দিতে দেরি হয়ে গেল। এখন দেখতেছি যে না, লিঙ্ক দিতে দেরি হয় নাই। ৪ জন ৬ জন আমরা জয়েন করেছি। ১ম ক্লাসে এরকমই থাকছে না আরো বেশি? আমি ম্যাম, দিন দিন আর কি কমতেছে। একদিন 10 জন, তো আরেকদিন 7 জন হচ্ছে। আরে যাক ৩০ তারিখে খুলে গেলে আমরা ভালো হই, বেঁচে যাই। ফিজিক্যালি তখন যদি একটু হয়, ইমপ্রুভ হয়। আচ্ছা তাহলে আমরা শুরু করে দেই। আমরা যে কজন জয়েন করেছি। আমরা গত ক্লাসে অধ্যায় ১১ আমরা কোন পর্যন্ত পড়েছিলাম? মনে আছে আমাদের? কোন পর্যন্ত পড়েছিলাম আমরা? হ্যাঁ, আমরা কেউ বলতে পারি না অধ্যায় ১১ কোন পর্যন্ত পড়েছিলাম বাবা? হ্যাঁ, আমাদের দ্বিতীয় ম্যাম, সূত্রে ওই যে যে দ্বৈত প্রচ্ছন্ন অ্যাপিস্টাসিস। হ্যাঁ, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস পর্যন্ত আমরা পড়েছিলাম। এরপরে আমাদের যেটা আছে যে পলিজেনিক ইনহেরিটেন্স বা বহুজীবী উত্তরাধিকার। আজকে আমি একটু অসুস্থ মানে তোমাদের ওই যে টিকা দেওয়ার পর থেকে শরীরটা আর ভালো হচ্ছে না। ভ্যাকসিন দেওয়ার পর থেকে COVID-19 এর। হ্যাঁ, এটা মিস কি ভ্যাকসিন দিয়েছেন? হ্যাঁ, COVID-19 এর ভ্যাকসিন ৩ তারিখে দিয়েছি। দেওয়ার পর থেকে ওইদিন রাত থেকে হাতে পেইন, তারপর থেকে পরের দিন রাতে জ্বর হালকা। তারপর থেকে কেমন শরীর মানে ইয়েটাই হচ্ছে না। আমাদের আসলে তো ইমিউনিটি মনে হয় কমে গেছে এইজন্য আরকি। ম্যাম, এটা স্বাভাবিক ম্যাম। আম্মুরও এরকম হয়েছিল। আম্মুর তো পুরো একদিন শরীর ব্যথা ছিল, মাথা ব্যথা ছিল, হাত তো মানে ২-৩ দিন পর্যন্ত ব্যথা ছিল রেগুলার। এটা হয়, হ্যাঁ, সমস্যা নেই। হ্যাঁ, ওই তো হাত উঠানোই যায় না। মানে হাতটা নাড়ানোই কঠিন হয়ে গেছে। আজকে গতকাল একটু ভালো লেগেছিল। আজকে আবার দেখছি হাতটা ওরকম করছে। গতকাল মনে হয়েছিল যে ওকে আমি তো ৩ তারিখে দিয়েছি। কালকে ছিল ৫ তারিখ। কালকে মনে হয়েছিল যে আমি মনে হয় করব। রাতে দেখি যে না আবার পেইন করতেছে। আবার এই যে শরীর ড্যাম জ্বর। মানে এই অবস্থা। তা অনেকেরই আবার হয় নাই। অনেকের আবার শুনলাম যে না তার তেমন কিছু হয় নাই। কিন্তু আমার আসলে মনে হয় আমার ইমিউনিটি কমে গেছে আরকি। এইজন্য হয়েছে। তাহলে তোমার আম্মুর ইমিউনিটি কম আরকি। আমার মতো। না আমার মিস, মতো। অনেকেই একটু অসুস্থ হয় মিস, ইমিউনিটি ভালো থাকলেও মিস হালকা পাতলা অসুস্থ হয়। হ্যাঁ, সেটাই দেখছি আরকি। যাই হোক নিয়ে নিলাম ভ্যাকসিন। তাহলে আমরা আজকে যেটা করব সেটা হলো কি পলিজেনিক ইনহেরিটেন্স। আমাদের এই যে পলিজেনিক ইনহেরিটেন্স যেটা আমরা বলছি, হ্যাঁ, বহুজনীয় উত্তরাধিকার। আমরা এর আগে দেখেছি যে আমাদের যে বৈশিষ্ট্যগুলো এবং আমাদের যে আহ, বৈশিষ্ট্যগুলো যে স্থানান্তরিত হয় আমরা জানি যে বংশানুক্রমে এটা কি স্থানান্তরিত আমাদের জিন স্থানান্তরিত এবং আমাদের এই যে আমাদের যে নির্দিষ্ট যে প্রত্যেকটা যে আমাদের যে ফ্যাক্টর আমাদের মেরুদণ্ডের মধ্যে এখানে বলেছে জীবের প্রত্যেকটা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আসলে আমাদের কি দ্বারা নিয়ন্ত্রিত আমরা এর থেকে বুঝতে পারি যে আমাদের যেমন বৈশিষ্ট্য একজনের থেকে আরেকজনে স্থানান্তরিত হচ্ছে আমরা এটা জানি যে এটা কি জিনগুলো স্থানান্তরিত হচ্ছে জিন বা ফ্যাক্টর গুলো
তাহলে এটা অবশ্যই জিন এবং ফ্যাক্টর দ্বারাই নিয়ন্ত্রিত আমাদের বৈশিষ্ট্যগুলো। এবং আমরা দেখছি যে আমাদের কোনো কোনো জীবের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিভিন্ন লোক আছে, আমরা জানি বিভিন্ন লোক আছে যে নন অ্যালার্জেনিক যে জিনগুলো আছে এই জীবের একটা মাত্র বৈশিষ্ট্য প্রকাশ করে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে দুটো বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে। যেমন কেমন বৈশিষ্ট্য, ধরো কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারোর গায়ের রং সাদা বা কালো, এটা একটা বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে। তারপরে তার চোখ, অনেকের চোখ সাদা, অনেকের চোখ হলুদ, এইরকম বৈশিষ্ট্য প্রকাশিত হচ্ছে। তারপরে আমাদের অন্যান্য প্রাণীর ক্ষেত্রে যেটা, যেমন আমাদের গাভীর ক্ষেত্রে আমরা জানি দুধ হলো সাদা, কিন্তু দেখা যায় এটা। তারপরে গমের দানার ক্ষেত্রে ইত্যাদি পরিমাণগত যে বৈশিষ্ট্যগুলো, এগুলো সাধারণত সবগুলোই আমরা জানি যে এগুলো সবই গুলো আমাদের জিনের প্রয়োগের উপর নির্ভরশীল। হুম তো আমরা এই যে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত যে আমাদের নন অ্যালার্জিক জিনগুলো যে আছে, আসলে আমরা দেখলাম যে এরা কোনো জীবের একটা পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। কি নিয়ন্ত্রণ করে? পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। আর যখন পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে যে জিনটা, সেই জিনের সেই গ্রুপ জিনের কি বলা হয়? পলিজেনিক জিন। সেই জিন গ্রুপ বলা হয় পলিজেনিক বলে। তাহলে পরীক্ষা অনেক সময় আসে যে পলিজিন বি কি? আহ হলো আমাদের পলিজিন। পলিজিন কি? তো পলিজিন কি? হ্যাঁ, পলিজিন আমরা একটু আগে জানলাম যে আমাদের ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত যে নন অ্যালার্জিক জিনের একটা গ্রুপ আমাদের কোথায় অবস্থান করে? ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন অ্যালার্জিক জিনের একটা গ্রুপ। তারা কি করে? তারা একসঙ্গে মিলে কোনো জীবের একটা পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, তখন সেই জিন গ্রুপকে কি বলা হয়? পলিজিন বলে। তাহলে পরীক্ষা যদি আসে পলিজিন কি আমরা পারবো? পারবো আমরা? জি ম্যাম। কারণ আমরা একটু আগে দেখলাম যে আমাদের কি হয়েছে, আমাদের গায়ের রং, উচ্চতা, তারপরে আমাদের হলো অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও তাদের যে, যেমন গরুর গাভীর দুধের রং, তারপরে গম, ভুট্টা, এদের যে রংগুলো আছে, এগুলো সবগুলোই আমরা দেখেছি যে আমাদের যে ভিন্ন ভিন্ন লোক আছে যে নন অ্যালার্জিক জিন যে আছে, এই জিনের কারণে এই বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হচ্ছে। তো সেটাই বলা হয়েছে যে ভিন্ন ভিন্ন লোক আছে অবস্থানকারী যখন নন অ্যালার্জিক জিনের একটা গ্রুপ সম্মিলিতভাবে, মানে সম্মিলিত মানে কি, একসঙ্গে মিলে কয়েকজন কোন জীবের একটা পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে, তখন সেই জিনটাকে বলা হচ্ছে, সেই গ্রুপ জিনটাকে বলা হচ্ছে কি? পলিজিন। কাউকে একা নয় কিন্তু, কারণ সে একটা গ্রুপ, কয়েকজন মিলে। এবং এই যে পলিজিন নিয়ন্ত্রণ যে পরিমাণগত যে বৈশিষ্ট্য বংশগতি, হ্যাঁ, এই বংশগতিকে বলা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। তাহলে পলিজেনিক ইনহেরিটেন্স আমাদের কিন্তু আজকে টপিকে প্রথমে আমরা শুরু করেছিলাম যে পলিজেনিক ইনহেরিটেন্স বা বহুজিনীয় উত্তরাধিকার। তাহলে এটা কি? এই যে পলিজিন নিয়ন্ত্রিত যে পরিমাণগত যে বৈশিষ্ট্য যে বংশগতি, সেটাকে বলা হচ্ছে পলিজেনিক ইনহেরিটেন্স। বংশগতি তো আমরা জানি বংশগতি কি। আর এই যে জিন তত্ত্ববিদ কে মাদার, উনি 1954 সালে পলিজিন কি করেন? নামকরণ করেন। কে? কে মাদার। কত সালে? 1954 সালে। এবং ওনার এই যে পলিজিনের প্রভাব যে ক্রম বর্ধিষ্ণু হয় এবং বৈশিষ্ট্যকে মাত্রিক চরিত্র বলা হয়। তাহলে আমরা পলিথিন সম্পর্কে জানলাম। আমরা পলিথিন সম্পর্কে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হলো পলিথিন কি এবং পলিজেনিক ইনহেরিটেন্স কি, এবং আমরা আরেকটা জিনিস মনে রাখবো যে পলিজিন কে নামকরণ করেন। মনে থাকবে এটা, কে মাদার। কত সালে? 1954 সালে। তো আমরা এটুকু মনে রাখবো। এবং আমাদের এই যে পৃথিবীতে আমরা দেখছি যে আমরা যখন নিগ্রো, হ্যাঁ, যখন নাইজেরিয়া, তারপরে আমরা যখন কঙ্গো, এই সমস্ত দেশের মানুষকে যখন দেখি, তখন দেখি কেমন তারা একদম ফুসফুসে কালো। হুম তাহলে এই যে নিগ্রো, এবং তারপরে আবার আমরা যখন ককেশীয়দের দেখি তখন কি ধবধবে ফর্সা। যখন আমরা দেখি যে লন্ডনের কোনো মানুষ আমাদের দেশে আসে তখন কেমন? একদমই ফর্সা।
অনেকের আবার চুলগুলো কি সাদা, একদমই সাদা যাকে বলা চলে। এই যে তাদের মাঝামাঝি যে নানা প্রকার, এখানে বলা হচ্ছে কিস্তিতে নিগ্রোদের মতো কুচকুচে কালো থেকে শুরু নানা প্রকার গায়ের বর্ণবিশিষ্ট মানুষ দেখা যায়। হ্যাঁ, আমাদের দেশেও কিন্তু দেখা যায়। কারণ আমাদের দেশে দেখো এখন কিন্তু অনেক নিগ্রোরা আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়তে আসে। এই যে তোমরা যে ড্যাফোডিলে পড়ো, ড্যাফোডিল ইউনিভার্সিটিতেও আছে। আমি কতদিন কতগুলো প্রোগ্রামে গিয়েছি, ওদেরকে ওনাদের দেখেছি, অনেক স্টুডেন্ট দেখেছি। যদি এই যে এবং তাহলে আমরা যখন হলো শ্বেতাঙ্গ যাচ্ছি, নিগ্রো এবং শ্বেতাঙ্গদের যদি বিয়ে হয়, তাহলে দেখো কালো এবং সাদা বিয়ে হলো, তাহলে তার সন্তান কেমন হবে? জেনেটিক্স অনুযায়ী তাদের সন্তান মাঝামাঝি একটা কালারের হবে। কি হবে? মাঝামাঝি কালারের হবে। হ্যাঁ, তাহলে মিউল্যাটো হয়, বলা হয়েছে যে অর্থাৎ মিউল্যাটো হয়। তাহলে তাদের যদি শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গর মধ্যে যদি আমরা বিয়ে দিই, তাহলে তাদের সন্তান কি হবে? মাঝামাঝি একটা বর্ণের হবে, তারা কি হবে? মিউল্যাটো হবে। তাহলে এবং মিউল্যাটোদের বিয়ে হলে নানা ধরনের বড় বিশিষ্ট মানুষ দেখা যাবে। যদি ধরো আমরা কৃষ্ণাঙ্গ কালো এবং সাদার মধ্যে বিয়ে দিলাম, দেওয়ার পরে তাদের মধ্যে কি হলো? তাদের যে সন্তান জন্ম হলো মিউল্যাটো। আবার যদি মিউল্যাটোদের বিয়ে দিলাম, হ্যাঁ, তখন দেখা গেল যে নানা ধরনের রঙের মানুষ হবে। তখন যে নানা ধরনের তার সন্তানদের গায়ের বর্ণ বিভিন্ন ধরনের হবে। তবে নিগ্রো এবং শ্বেতাঙ্গ মানুষের মধ্যে বিয়ে হলে মিউল্যাটোর যে গায়ের বর্ণের উত্তরাধিকার, এটা হলো পলিজেনিক জিনের একটা উৎকৃষ্ট উদাহরণ। তাহলে পলিজেনিক জিনের উৎকৃষ্ট উদাহরণকে মিউল্যাটোরা। মিউল্যাটোকে কৃষ্ণাঙ্গ এবং শ্বেতাঙ্গদের বিয়ে হলে যে মাঝামাঝি যে গায়ের রং আছে, সেটাই হলো মিউল্যাটো। এগুলো এমসিকিউ আসে সাধারণত। তাহলে এখন দেখো, যদি আমরা একজন নিগ্রো পুরুষের সাথে একজন শ্বেতাঙ্গ মহিলার বিয়ে হয় হলে, তাহলে আমাদের F1 এবং F2 জন্য ফলাফল কি হবে? তাহলে এটা আমাদের দেখতে হবে। এটা পরীক্ষায় এখন নতুন এটা সংযোজন করেছে, অনেক সময় আসে, এটা জানতে হবে আমাদের। তো বেশি দিন হলো সংযোজন করে নাই। তাহলে আমরা জানি যে আমাদের যে F1 এবং আমাদের যে F2 যৌন আছে, আমাদের যে F1 এবং F2 যৌন আছে, আমরা এটা বের করতে গেলে আমাদের কি লাগবে? আমাদের হলো কি লাগবে? আমরা জানি যে আমাদের কিছু জিন হলো সিম্বলিক চিহ্ন ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে যদি নিগ্রোদের এবং শ্বেতাঙ্গদের বিয়ে হবে, তাহলে নিগ্রোদের বর্ণ সৃষ্টিকারী হলো দুজোড়া জিন নিতে হবে। আর নিগ্রোদের বর্ণ সৃষ্টিকারী যদি আমরা দুজোড়া জিন নেই, তাহলে নিগ্রোদের ক্ষেত্রে ধরে নিতে হবে নিগ্রোদের বর্ণ সৃষ্টিকারী জিন হলো নিগ্রোদের বর্ণ সৃষ্টিকারী জিন আমাদের কি হবে? তাহলে আমাদের আমরা এখানে দুজোড়া নিব। তাহলে দুজোড়া যদি দেই B1 B2, তারপরে আমরা নিব হলো সরি দুজোড়া তো একরকমই হবে, তাহলে B1 B1 এ আছে B1, তারপরে হলো B2 B2, মানে দুজোড়া দুজোড়া মানে চারটা, তাই না? তাহলে নিগ্রোদের নিলাম। এখন আমাদের কার নিতে হবে? শ্বেতাঙ্গদের। শ্বেতাঙ্গদের বর্ণ সৃষ্টিকারী জিন এরকমই নিব আমরা। স্মল B1 B1 B2 ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? এদের মধ্যে আমরা এখন বিয়ে দিব। তাদের মধ্যে যদি বিয়ে দেই, তাহলে আমাদের যখন ক্রস করব, তাহলে F1 জন্য জিনোটাইপ কি হবে? আমরা সেটা দেখি। তাহলে এখন আমরা বলেছিলাম যে তাদের যদি তাদের ফিনোটাইপ কি হবে? আমরা দেখেছি যে তাদের ফিনোটাইপ কি হবে? বলো, ফিনোটাইপ কি হবে? কৃষ্ণাঙ্গ শ্বেতাঙ্গ বিয়ে হলে মাঝামাঝি যে সন্তান হবে, সেই সন্তানটার নাম কি? এর আগে কিন্তু বারবার বলেছিলাম, কারো মনে নাই? মিউলেটো।
মিউল্যাটো হবে। তাহলে ফিনোটাইপ হবে কি? মিউল্যাটো। জিনোটাইপ কি হবে আমরা এটা দেখি। তাহলে F1 জলুর আমরা লিখি যে F1 জলুর জিনোটাইপ কি হবে দেখো। তাহলে আমরা যদি F1 জলুর জিনোটাইপ দেখি, জিনোটাইপটা হবে ক্যাপিটাল B1 স্মল b1 ক্যাপিটাল B2 স্মল b2, এটা হবে জিনোটাইপ। হ্যাঁ, আর তাদের ফিনোটাইপ কি হবে? ফিনোটাইপ হবে মিউল্যাটো। ফিনোটাইপ হবে কি? ফিনোটাইপ হবে মিউল্যাটো। তাহলে ফিনোটাইপটা আমরা কি দেখতে পাচ্ছি? তাদের ফিনোটাইপ হলো মিউল্যাটো, মানে মাঝামাঝি কোনো সন্তান হবে। তাহলে এই যে আমরা F1 জনুর মধ্যে যদি ক্রস করি তাহলে আমরা কি পাবো? F2 জনু পাবো। তাহলে আমরা দেখো F1 জনুর যদি ক্রস করি, জনুর ক্রস, তাহলে F1 জনুর মধ্যে ক্রস করলে আমরা কি পাবো? আমরা ওখানে দেখেছিলাম যে যদি মিউল্যাটোর সঙ্গে আবার বিয়ে আর আরেকবার মিউল্যাটোদের বিয়ে দেই তাহলে কেমন হবে? কেমন বর্ণের মানুষ পাবো আমরা? সন্তানরা কেমন হবে? নানা রঙের বিভিন্ন হবে। হবে। হ্যাঁ, বিভিন্ন ধরনের হবে। সন্তানরা কেমন হবে? এই মিউল্যাটোদের সন্তানরা হবে বিভিন্ন রঙের। তাহলে আমরা F2 জনুতে কি পাবো? নানা ধরনের গায়ের রং বিশিষ্ট মানুষ দেখা যাবে। তাহলে F2 জনুতে নানা রঙের আমরা কি পাবো? সন্তান পাবো। সন্তান বা মানুষ দিতে, বাস এটা আমরা পাবো। তবে এসব জিনের ক্ষেত্রে দেখা যায় যদি প্রকটতা নেই, প্রকট জিনের সংখ্যা যত বেশি হবে গায়ের রঙের গাঢ়ত্ব তত বেড়ে যাবে। তো যাই হোক, আমরা এটা জানলাম। এখন আমরা দেখি চেকার বোর্ডে যাই। তাহলে আমরা দেখো আমরা কিন্তু সব ধরে নিয়েছি। আচ্ছা, আমি চেকার এখন আমি নিচেই করছি, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা দেখো আমরা প্রথমে কি নিব? পিতা মাতা। আমরা জানি যে যে কোনো কিছু করতে গেলে আমাদের পিতা মাতা লাগবে। পিতা মাতার কি লাগবে আমাদের? প্রথম আমরা জানি যে ফিনোটাইপ। তাহলে পিতা কেমন হবে? আমরা এখানে প্রথমেই জানি যে নিগ্রো এবং শ্বেতাঙ্গদের মধ্যে দিয়ে দিব, তাই না? তাহলে আমরা কি করব? পিতাকে নিব হলো নিগ্রো। মা কেমন হবে? শ্বেতাঙ্গ, তাই না? মা হবে শ্বেতাঙ্গ। তাহলে মা শ্বেতাঙ্গ হলো। তাহলে এদের আমরা এদের জিনোটাইপ কি নিয়েছিলাম? দেখা যাচ্ছে উপরে জিনোটাইপ। আমরা জিনোটাইপ নিয়েছিলাম, নিগ্রো জিনোটাইপ কেমন নিয়েছিলাম? ক্যাপিটাল B1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল B2 ক্যাপিটাল B2। তাহলে আমরা শ্বেতাঙ্গ জিনোটাইপ কি নিয়েছিলাম? এখন সন্তান কেমন হবে আমরা এটা দেখব। B1 B1 B2 B2। দেখো, হ্যাঁ, এখন দেখো আমরা কি করব? আমরা জানি যে হলো এদের কি করতে হবে? গ্যামেট তৈরি করতে হবে, তাই না? তাহলে আমরা কি করব? গ্যামেট তৈরি করব। গ্যামেট তৈরির সময় তারা কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তাহলে আলাদা করে দিই। B1 B2 একটা গ্যামেট হলো। আরেকটা গ্যামেট করে নিই B1 B2। তাহলে তারা কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। এখানে কি? B1 B2 স্মল b1 b2। তাহলে গ্যামেট তৈরি হয়ে গেছে। এখন গ্যামেট তৈরির পর আমরা কি করব? ক্রস করব, তাই না? আমরা যখন ক্রস করব দেখো এখানে জায়গা হবে। আচ্ছা, আমি একটু দেখা যাচ্ছে বোর্ড? দেখা যাচ্ছে না? ম্যাম, এটা আবার কোন লাইন থেকে করতেছেন? হ্যাঁ, এটা কি একদম প্রথম থেকে আবার জিনতাত্ত্বিক আমি ব্যাখ্যা এত দিতেছেন? হ্যাঁ, প্রথম থেকে যেটা বললাম সেটারই গাণিতিক ব্যাখ্যা দিচ্ছি তোমার। ঠিক আছে? জি F1 এবং F2 যৌন ছাড়া তো আমরা সন্তান পাবো না। পাবো কি? তাহলে এতক্ষণ F2 যৌন আমি তোমাদেরকে এমনি লেকচার দিয়ে বুঝিয়ে দিলাম। এখন দেখো আমি ক্রস করছি। ঠিক আছে? তাহলে এখন কি? এখন আমরা এটা পাবো হলো F1 যৌন পাবো, তাই না? দেখো আগে ক্রস করে নিই। তাহলে এইটা আর এইটা আগে ক্রস করে নিই। দেখ বোর্ড দেখা যাচ্ছে সেটা বলো। জি ম্যাম। বোর্ড B1। তাহলে আমাদের আমরা এখানে প্রথম গ্যামেট কি পাবো? B1
ক্যাপিটাল B1 স্মল B1, তারপরে দেখো আমরা ক্রস করি ক্যাপিটাল B2 স্মল B2, এই দুটো ক্রস করলাম। এখন এইটার সঙ্গে এইটা ক্রস করব, এটার সঙ্গে দেখো এটা আর এদিকে দিই তাহলে সুবিধা হবে, জায়গা আছে যে। এখানেও কি হবে অনুরূপ ভাবে স্মল B1 is capital B1 small B1, capital B2 small B2। এখন এইটার সঙ্গে এইটা ক্রস করলাম, তাহলে ক্যাপিটাল B1 স্মল B1 ক্যাপিটাল B2 স্মল B2। এইটার সঙ্গে এখন এইটার সঙ্গে এই একদম ওই কর্নারে, হ্যাঁ এটা সেম হবে B1 ক্যাপিটাল B1 স্মল B1 ক্যাপিটাল B2 স্মল B2। বাস হয়ে গেল। তাহলে এটা আমরা কি পেলাম? F1 জনু পেলাম, F1 জনু। F1 জনুর কি পেলাম? জিনোটাইপ। দেখো তো F1 জনুর জিনোটাইপ মিলে গেছে? পরে যে ম্যাম লিখেছে জিনোটাইপ, এই যে দেখো F1 জনুর জিনোটাইপ কি পেয়েছি? ক্যাপিটাল B1 স্মল B1 ক্যাপিটাল B2 স্মল B2, দেখো এখানে তাই পেয়ে গেলাম। এখন দেখো F1 জনুর ফিনোটাইপ কি পাবো? তাহলে F1 জনুর ফিনোটাইপ কি পেয়েছি বলো তো? উপরে লেখা আছে মিউটেন্ট। হ্যাঁ, মিউল্যাটো। তাহলে এটা কি ফিনোটাইপ? F1 জনুর ফিনোটাইপ মিউল্যাটো, মিউল্যাটো। তাহলে আমরা মিউল্যাটো পেলাম। এখন দেখো F1 জনুর আমাদের কি করতে হবে? ক্রস করতে হবে। আমি F1 জনু পেয়ে গেছি। এখন দেখো আমি F1 জনুর ক্রস করব। এই বোর্ড ঠিক করে ইউতে দিয়ে দাও তো। এখানে লেখা আছে F1 জনুর ক্রস। তাহলে আমি এখন F1 জনুর ক্রসটা করে দেখাই। তাহলে দেখো F1 জনুর ক্রস, F1 জনুর যখন ক্রস করব, আমরা জানি যে কোনো কিছু ক্রস করতে গেলে আমাদের প্রথমে কি লাগবে? পিতা মাতা। পিতা মাতা, পিতা। F1 জনুর যে পিতা কেমন পেয়েছি? ফিনোটাইপ কি পেয়েছি বলো তো? F1 জনুতে ফিনোটাইপ কি পেয়েছি? ম্যাম ওই যে মিউলেটো। তাহলে পিতা কেমন? মিউল্যাটো, মিউল্যাটো। মাতা কেমন? মাতা কেমন পেয়েছি? মাতাও মিউলেটো। মাতাও মিউল্যাটো, মিউল্যাটো। তাহলে মিউল্যাটোদের আমরা দিয়ে দিলাম, তাই না? এটা কি তাদের ফিনোটাইপ। ফিনোটাইপ এখানে লেখা আছে, আরো একটু সরে দিয়ে ফিনোটাইপটা লিখে দিই। এটা মাতা, এরপর হলো ফিনোটাইপ, ফিনোটাইপ, ফিনোটাইপ আর বলে ফিনোটাইপ। তাহলে আমরা এদের জিনোটাইপ কি পেয়েছি? বোর্ডে লেখাই আছে জিনোটাইপ কি পেয়েছি। এখন জানো জিনোটাইপ কি পেয়েছি? ম্যাম B1 ক্যাপিটাল B1 স্মল B1 ক্যাপিটাল B2 স্মল। ক্যাপিটাল B2 স্মল B2। তাহলে এটাও তাই B1 স্মল B1 ক্যাপিটাল B2 স্মল B2। তাহলে এটুকু তো আমরা ভালোই বুঝেছি, তাই না? এখন যখন ক্রস করব, এখন দেখো আমরা কি করব, আমাদের নিয়ম অনুযায়ী আমরা গ্যামেট তৈরি করতে হবে, না হলে তো আমরা F2 জন্য পাবো না। তাহলে কি করতে হবে? আমাদের গ্যামেট তৈরি করতে হবে। গ্যামেট যখন তৈরি হবে তখন দেখো এখান থেকে অনেকগুলো গ্যামেট তৈরি হবে, এক একটা থেকে 4টা করে গ্যামেট তৈরি হবে। তাহলে দেখো আমরা কি কি ভাবে 4টা গ্যামেট তৈরি করব। ক্যাপিটাল B1 ক্যাপিটাল B2, এটা একটা গ্যামেট। এরপরে আমরা ক্যাপিটাল B1 স্মল কি B2, এটা একটা গ্যামেট। ক্যাপিটাল স্মল দিয়ে শুরু করি,
স্মল b1 তারপরে ক্যাপিটাল এরপর স্মল b2 স্মল b1 স্মল b2 জায়গা এটাই নিয়ে নিল। এখন এই গ্যামেটটা কোথায় লিখি? আরো চেপে লেখা লাগবে। আর এটা বলছে যে আর চেপে লিখি না, কোনো জায়গা কিভাবে তৈরি করেছিলাম b1 ক্যাপিটাল দুটো আগে নিলাম। এরপরে আমরা কোনটা নিব? এরপরে এই যে b1 স্মল b2 বাস এটা হয়ে গেল। এই যে এটা তুলে করব b1 ইনটু এরপরে b1 স্মল b2 অনুরূপভাবে এখানেও তাই হবে। কারণ কি আমরা আগে এই b1 দিয়ে করব b1 এরপরে b1 স্মল b2 এরপরে আমরা করব কি এই b1 স্মল b1 গুলো করব স্মল b1 ক্যাপিটাল b2 স্মল b1 স্মল b2 গ্যামেট হয়ে গেছে। তাহলে গ্যামেটের পরে আমরা জানি যে আমাদের একটু জমিতে গেলে আমাদের কি লাগবে? চেকার বোর্ড লাগবে। চেকার বোর্ডে গেলে আমাদের পিতা মাতাকে দিতে হবে অবশ্যই। এরপরে আমরা আগে এই গ্যামেটটা নিই, এটা এখানে বসাই দিই b1 ক্যাপিটাল b2 ক্যাপিটাল b1 স্মল b2 স্মল b1 ক্যাপিটাল b2 এরপর আছে হলো আমাদের স্মল b1 স্মল b2। এখন এই গ্যামেট গুলো বসাই দিব b1 ক্যাপিটাল b1 ক্যাপিটাল b2 এরপরে ক্যাপিটাল b1 স্মল b2 এরপর আছে আমাদের স্মল b1 ক্যাপিটাল b2 স্মল b1 স্মল b স্মল b2। তাহলে আমাদের চারটা গ্যামেট হয়ে গেছে, আমরা গ্যামেট ফর্মেশন করে ফেলেছি। এখন দেখো আমরা ক্রস করে দিই। তাহলে দেখো এটা ক্রস করি পাই দেখি b1 b1 ক্যাপিটাল b1 ক্যাপিটাল b2 ক্যাপিটাল b2। চোখ বন্ধ করে দেখা যাচ্ছে যে এটা হলো নিগ্রো। এটা কি নিগ্রো, কারণ সব ক্যাপিটাল নিগ্রো, এটা নিগ্রো। এখন ক্যাপিটাল b1 ক্যাপিটাল b1 ক্যাপিটাল b2 স্মল b2 এই তো ঝামেলা পাকাইছে। এরা নিগ্রো হলো না, কারণ এরা হলো গাঢ় বর্ণ। এটা কি হলো? গাঢ় বর্ণ। ম্যাম গাঢ় বর্ণ বলতে কি বোঝাচ্ছ? গাঢ় বর্ণগুলো আমরা বর্ণনাতে বললাম যে যখন কি হবে আমরা এই যে মিউট্যান্টের ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে আসলে কোনো প্রকটতা নেই, এসব জিনের ক্ষেত্রে কোনো কি নেই। পলিজেনিক এই অ্যাডমিট দিচ্ছে না কেন? হ্যাঁ, পলিজেনিকের ক্ষেত্রে পলিজেন যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে কোনো প্রকটতা থাকবে না। কিন্তু যদি প্রকটের সংখ্যা যদি বেশি হয় তখন গায়ের রং গাঢ়ত্ব হয়ে যাবে। প্রকটের সংখ্যা কি হবে? বেশি হবে, তখন কি হবে? গায়ের রং বেড়ে যাবে। তাও দেখো এখানে কিন্তু প্রকটের সংখ্যা বেশি। এই যে তিনটা প্রকট 1 2 3 আর একটা হলো প্রকট না, তাহলে প্রকটতার সংখ্যা বেড়ে গেছে, এই জন্য এটা কি হয়েছে? গাঢ় হয়েছে। আর যদি এখানে এই স্মল বিটাই না থাকতো তাহলে এটা কি হয়ে যেত? এটা হলো সরাসরি নিগ্র, সবগুলো একরকম বৈশিষ্ট্য হতো। তাহলে এখানে আবার দেখো আমরা কি লিখব? ক্যাপিটাল B1 ম্যাম তাহলে কালার হবে B2 সাদা নাকি স্মল b1 এটাও কিন্তু গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, এটাও গাঢ় হয়ে গেছে, এটাও গাঢ় হয়ে গেছে। এখন দেখো ক্যাপিটাল B1 ক্যাপিটাল B2 না ম্যাম, মানে গাঢ় বর্ণ বলতে ওই যে স্মল b1 কি কালার হবে গাঢ় বর্ণ?
তোমার বর্ণটা ধীরে ধীরে আরেকটা বর্ণ চলে আসে, ঠিক আছে? যদি বেশি চলে আসে এই বর্ণ যখন বেশি, এখানে কিন্তু গাঢ় হয়নি, কারণ এই যে B1 B2 এটা কিন্তু মিউটান, এটা কি মিউল্যাটো, তাই না? এটা কিসের বৈশিষ্ট্য? মিউল্যাটোর বৈশিষ্ট্য। কিন্তু এখানে যদি আরেকটা ক্যাপিটাল বি থাকতো, তাহলে আর যদি স্মল বি থাকতো তখন কিন্তু গাঢ় হয়ে যেত। বোঝা গেছে আমি? জি ম্যাম। তাহলে এখানে দেখো এটা কি মিউল্যাটো, মিউল্যাটো। তাহলে আমরা আবার ক্রস করি, ক্যাপিটাল B1, ক্যাপিটাল B1, ক্যাপিটাল B2, স্মল b2। তাহলে এটা কি হবে তোমরাই বলো, এটা কি হবে? এতক্ষণ কি বুঝলা তাহলে? এটা কি বর্ণ হবে? গাঢ় বর্ণ। গাঢ় হবে, কারণ এখানে একটাই স্মল, কারণ একটু এখানে কি বেড়ে গেছে, প্রকটতা বেড়ে গেছে, গাঢ়। আবার দেখো এখানে ক্যাপিটাল B1, স্মল b1, স্মল b2, স্মল b2, এটা কি হবে? এটা বোঝাই যাচ্ছে কি, খুব স্পষ্ট, হ্যাঁ? এটা মিউল্যাটো, এটা স্মল দুটো বি আছে, মিউল্যাটো। আবার দেখো ক্যাপিটাল B1, ক্যাপিটাল B2, স্মল b2, স্মল b1। তাহলে এটা কি হচ্ছে? এটাও চোখ বন্ধ করে মিউল্যাটো। এখন এটা আবার ক্রস করি, ক্যাপিটাল B1, এইটা দেখো B2, B1, B2, এটা ক্রসের ফলে যদি এটা হয়, তাহলে এখানে কিন্তু বর্ণটা না হয়েছে মিউল্যাটো, না হয়েছে গাঢ়, এখানে কিন্তু বর্ণ কি হয়েছে? হালকা হয়ে গেছে, কারণ তিনটা স্মল চলে আসছে, তাহলে এটা হলো হালকা বর্ণ। কারণ এটা যদি আর একটা থাকতো তাহলে শ্বেতাঙ্গ হতো, কিন্তু এটা শ্বেতাঙ্গ হয়নি, কারণ একটা নিগ্রহ আছে। এখানে দেখো ক্যাপিটাল B1, ক্যাপিটাল B2, ক্যাপিটাল B2, স্মল b1, এটা কেমন? এটা অবশ্যই গাঢ়, গাঢ়। এখানে কি আছে? ক্যাপিটাল B1, ক্যাপিটাল B2, স্মল b2, স্মল b1, এটা কেমন হয়েছে? এটাও হালকা হয়ে গেছে, এটা কি বর্ণ? হালকা। এটা হালকা না, ও সরি, এটা হালকা কেন? এটা তো মিউল্যাটো হবে। দেখো এখানে কি আছে? B2, B1, স্মল b2, স্মল b1, তাহলে এটা কি হবে? মিউল্যাটো। তাহলে স্মল b1 ক্যাপিটালি আগে দিই, ক্যাপিটাল B2, ক্যাপিটাল B2, স্মল b1, স্মল b1, এটা কি হবে? এটাও অবশ্যই মিউল্যাটো। এরপর দেখো ক্যাপিটাল B2, স্মল b1, স্মল b1, স্মল b2, এখানে কিন্তু বর্ণটা কি হয়েছে? হালকা হয়ে গেছে, কারণ একটাই শুধু B2 হালকা। এটাতে দেখো বি আচ্ছা ক্যাপিটাল ম্যাম, B1, এই যে ক্যাপিটাল এই মিউলেটো, বলো। এটা তো কালো আর হলো সাদার মাঝামাঝি, আর হলো নিগ্রো হলো কালো, এরকম হ্যাঁ, ম্যাম এই যে হালকা বর্ণ এগুলোর রং নাই কোনো? হালকা বর্ণ মানে হালকা, এটার রং কেমন আসবে? ধরো হালকা ফর্সা, হালকা কালো, খুবই হালকা কালার যেটা সেটা আসবে, এরকম হালকা বর্ণ আসবে। এটাও কি হবে? মিউল্যাটো, মিউল্যাটো, এখানে নেই বলি। এরপর B1, ক্যাপিটাল B1, স্মল b2, B1, স্মল b2, এটাও হালকা, হালকা। আমরা যদি এরপরে আবার লিখি B1, ক্যাপিটাল B1, স্মল b2, স্মল b1, স্মল b2, এটাও কি হবে?
এটা হালকা হবে, হালকা। তো V1, small V1, capital small V1, তাহলে এটা হলো সেটা হলো। তাহলে দেখো আমরা এখানে কয়টা নিগ্রো পেয়েছি? নিগ্রো পেয়েছি, নিগ্রো কিন্তু একজনই পেয়েছি, এই যে একজন, আর নিগ্রো পাই নাই। মিউলাটো পেয়েছি কয়জন? মিউলাটো পেয়েছি 1, 2, 3, 4 পেয়েছি 6। হালকা পেয়েছি, হালকা পেয়েছি হলো হালকা কোথায় আছে? একটা, পেয়েছি 4টা। এরপর গাঢ় পেয়েছি কয়টা? এরপরে হলো হালকা করে আমরা কি পেয়েছি? গাঢ়, গাঢ় পেয়েছি দেখো 1, 2, গাঢ় কোথায়? 3, গাঢ় পেয়েছি, গাঢ় কয়টা পেয়েছি? 4, গাঢ় পেয়েছি 4। শ্বেতাঙ্গ কয়টা? শ্বেতাঙ্গ পেয়েছি 1। তাহলে আমরা যদি এটার অনুপাত করি তাহলে কত? 1:6:4:4:1। তাহলে আমরা এখানে কিভাবে পেলাম? হ্যাঁ, আমরা যখন এই যে 16 জন পেলাম, দেখো এখানে দিন কয়টা? 16। বর্ণসৃষ্টিকারী দিনবিহীন, সরি, এখানে 16 জনের মধ্যে কয়জন পেয়েছি? 10, 10, 14, 15, হ্যাঁ 16 জনের মধ্যে আমরা একজন নিগ্রো, একজন শ্বেতাঙ্গ এবং বাকি আরো এখানে দেখা যাচ্ছে যে বর্ণসৃষ্টিকারী প্রকার সংখ্যা যখন বৃদ্ধি পায় তখন তার তীব্রতা বৃদ্ধি পায় এবং ফিনোটাইপের বহিঃপ্রকাশ তখন কি হয়? তীব্রতা হ্রাস পায়। এই জন্য বর্ণ হালকা এবং গাঢ় বর্ণ দেখা যায়। যখন তীব্রতা বেড়ে যায় তখন গাঢ় বর্ণ, আর যখন হ্রাস পায় তখন হালকা বর্ণ। পলিজেনিক ইনহেরিটেন্স যে জিনতাত্ত্বিক ব্যাখ্যা তখন পড়ালাম, আমরা বুঝেছি। একটু নিজেরা পড়তে হবে, তাহলে বোঝা যাবে। এটা এত পড়ছি না, কারণ আমি প্রথমেই তোমাদেরকে একটা কথা বলেছি যে আমরা প্রথমে কাকে নিব? একজন নিগ্রো এবং শ্বেতাঙ্গ। যদি আমরা নিগ্রো এবং শ্বেতাঙ্গকে নিই, এদের যদি বিয়ে দেই, বিয়ে দেওয়ার ফলে তাদের যে সন্তান হবে তাদের মাঝামাঝি বৈশিষ্ট্যের হবে। আর নিগ্রো এবং শ্বেতাঙ্গ যে মাঝামাঝি বৈশিষ্ট্যের হবে, তারা কি বৈশিষ্ট্যের হবে? যে সন্তান জন্ম লাভ করবে মিউল্যাটো। আবার আমরা যদি মিউল্যাটোদের বিয়ে দেই তখন তাদের কি হবে? তাদের সন্তান কেমন হবে? নানা রঙের হবে, তাই না? আমাদের এই ছিল পড়া। তো আমরা কৃষ্ণাঙ্গর আমরা যখন নিগ্রোদের বিয়ে দিয়েছিলাম তখন আমরা নিগ্রোদের যে জিনোটাইপ ধরে নিয়েছিলাম। কি নিগ্রোদের জিনোটাইপ আমরা একটা ধরে নিয়েছিলাম, শ্বেতাঙ্গ যে জিনোটাইপ একটা ধরে নিয়েছিলাম। তারপরে আমরা F1 জন্য যখন পেলাম তখন আমরা সব সন্তানই পেলাম কি? মিউল্যাটো। তারপরে F1 জন্য যখন আমি ক্রস করলাম, ক্রস করার ফলে মিউল্যাটো এবং মিউল্যাটো যখন ক্রস করলাম, আমরা এখানে বলেছি যে নানা রঙের সন্তান পাওয়া যাবে। তাহলে আমরা কিন্তু নানা রঙের সন্তানই পেয়ে গেছি। F2 জন্যতে কি কি পেয়েছি? নিগ্রো পেয়েছি, মিউল্যাটো পেয়েছি, অনেকে হালকা রঙের পেয়েছি, অনেকে গাঢ় রঙের পেয়েছি, অনেকে কি পেয়েছি? শ্বেতাঙ্গ পেয়েছি। বোঝা গেছে? আমরা বুঝেছি। জি ম্যাম। তাহলে আমরা এটা মোটামুটি বুঝলাম। এরপরে আমাদের কি টপিক আছে বলো? ম্যাম এখন অ্যাটেন্ডেন্স লিমিটেড। হ্যাঁ দিব তো, সময় আছে।
আরো 5 মিনিট আছে, এত আগে অ্যাটেন্ডেন্স লিংক চাই? হ্যাঁ, আর একটা টপিকের একটু শুরু করা যাবে তো, দাঁড়াও। আসুন, এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে লিঙ্গ নির্ধারণ নীতি। এই টপিকসটা খুবই সহজ। হ্যাঁ, লিঙ্গ নির্ধারণ নীতি যেটা আছে, আমরা জানি যে আমাদের হলো ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারণ হয়, এটা আমরা সবাই জানি, এটা আমাদের জানা কথা। আর যে ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ হয় সেই ক্রোমোজোমকে কি বলা হয়, এটা আমরা জানি? জানছিলাম, ভুলে গেছি, তাই না? সেক্স ক্রোমোজোম। ম্যাডাম বললে এখন মনে পড়বে। তাহলে যে ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ হয় তাকে কি বলা হয়? সেক্স ক্রোমোজোম। তাহলে যে ক্রোমোজোমের মাধ্যমে লিঙ্গ নির্ধারণ হয় তাকে কি বলে? সেক্স ক্রোমোজোম। এবং এই ক্রোমোজোমগুলো সাধারণত কি দ্বারা ইন্ডিকেট করা হয়? সাধারণত এক্স এবং ওয়াই। তাহলে আমরা সেক্স ক্রোমোজোম কি, বলো কেউ সেক্স ক্রোমোজোম কি? যে ক্রোমোজোম সেক্স দ্বারা ক্রোমোজোম কি? লিঙ্গ নির্ধারিত হয়। হ্যাঁ, তাকে সেক্স ক্রোমোজোম বলে। আর এই ক্রোমোজোম কয়টা? দুটো, একটা হলো এক্স আর একটা কি ও ওয়াই। তাহলে এই যে এক্স এবং ওয়াই এর মাধ্যমে যে ক্রোমোজোম এটা কি হয়? এটা হলো সেক্স ক্রোমোজোম, তাই না? আমাদের কয়জন ক্রোমোজোম আছে? আমাদের কয় জোড়া ক্রোমোজোম আছে? 23 জন। 23 জোড়া। এর মধ্যে 22 জোড়া হলো কি? 22 জোড়া কি সবার শরীরে আছে একই, তাই না? 22 জোড়া হলো আমাদের যে 23 জোড়া ক্রোমোজোম আছে। কত জোড়া? 23 জোড়া। এই যে আমাদের 23 জোড়া যে ক্রোমোজোম আছে, 23 জোড়া 23 জোড়া যে ক্রোমোজোম আছে, এর মধ্যে আমাদের 22 জোড়া সবার শরীরেই আছে। 22 জোড়া আমাদের পুরুষ এবং স্ত্রী। সহজ কথায় লিখলাম, এই দুজনের শরীরেই আছে। এই 22 জোড়াকে কি বলা হয়? অটোসোম। এই 22 জোড়াকে কি বলা হয়? অটোজোম, তাই না? এই 22 জোড়াকে কি বলা হয়? অটোজোম। তাহলে এই যে 22 অটোসোম জোড়া বলা যে হতো না? এদের অটোজোম বলা হয় এই 22 জোড়া, কারণ উভয়ের শরীরে এই একই ক্রোমোজোম গুলো, কিন্তু এক জোড়া ভিন্ন থাকে। সেটা হলো 23 জোড়ার মধ্যে 23 নম্বর যে ক্রোমোজোমটা সেটা কি আলাদা। আমরা জানি যে এক্স থাকলে কি হয়, এটা থাকলে কি হয়, নারী না পুরুষ? আর এটা থাকলে কি হয়? এই ওয়াইটা বড় হাতে দিই তাহলে শুনতে। এটা থাকলে কি হয়, এটা থাকলে কি হয়? এটা থাকলে হলো উপরেরটা নারী। ছেলে আর নিচেরটা মেয়ে। এই উপরেরটা ছেলে, তাই না? পিটানি পিটানি। সরি ম্যাম, ভুলে গেছি। হ্যাঁ, উপরেরটা থাকলে হলো নারী, আর থাকলে কি পুরুষ। কারণ পুরুষের এই যে এই এক্স এবং ওয়াই এই দুটো থাকলে হলো পুরুষ। এই যে আমাদের সমাজে বলে যে ছেলে বা মেয়ে হওয়ার জন্য কে দায়ী? মা দায়ী। মোটেই ঠিক কথা নয়। এটা বাবাকে ধরে মেয়েকে পিটানি না দিয়ে, মেয়েকে বকানি না দিয়ে এটা পুরুষকে বকানি দিতে হবে। কারণ পুরুষের শরীর থেকে যদি আমাদের ওয়াই ইয়েটা না আসে, ক্রোমোজোমটা না আসে, তাহলে কেমন করে একটা পুরুষ ছেলে সন্তান জন্ম নেবে? কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা অন্যরকম, ভিন্ন রকম। কারণ আমাদের সমাজটা চলেই হলো ভিন্ন কিছুর উপরে, ভিন্ন ধারণার উপরে, ম্যাক্সিমাম এরকম। তবে এখন অনেকেই সচেতন হয়ে গেছে, তারপরেও হয়নি। শিক্ষিত মানুষের মধ্যে এটা দেখা যায় যে বেশি বেশি কন্যা সন্তান হলে মাকে দায়ী করা হয়, কিন্তু আসলে মা মোটেই দায়ী নয়, এটার জন্য দায়ী বাবা। কারণ সেই মা অ্যাওয়ার্ড পাওয়ার কথা, মা অ্যাওয়ার্ড না পেয়ে মা পায় বকুনি, সমাজের হলো কি নানা ধরনের শাসন অনুশাসন। বাবা কিছুই পায় না, কারণ বাবা তো হলো সবার শীর্ষে, কিন্তু আসলে এর জন্য দায়ী হলো পিতা, বাবা। তো যাই হোক, তো আমরা এই ক্লাস টাইম শেষ হয়ে গেছে, অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিই। এদিকে সামি আছে না? অ্যাটেন্ডেন্স লিংক দিয়ে দাও তো। চলে যাও না, অ্যাটেন্ডেন্স দিয়ে তারপরে চলে যাও। সামি দিছো অ্যাটেন্ডেন্স লিংক? ম্যাম দিতেছি। তাড়াতাড়ি দিয়ে দাও। তাহলে আমি যে জন্য তোমাকে দিতে বললাম, আমরা একটু শেষ করি। সেটা হলো যে
আমরা আজকে শিখলাম যেটা পলিজেনিক ইনহেরিটেন্স, এটার গাণিতিক ব্যাখ্যা শিখলাম আমরা যে আমাদের এই যে পলিজিন কি আমরা এটা জানলাম, এবং পলিজিন কে আবিষ্কার করেছেন আমরা জানি কে মাদার, উনি আবিষ্কার করেছেন এটা। এরপরে আমরা আরেকটা জিনিস আমরা যেটা জানলাম সেটা হলো কি আমাদের আমরা লাস্টে যেটা করলাম সেটা হলো আমাদের লিঙ্গ নির্ধারণ যে নীতি আছে। আমরা এখানে দেখলাম সেক্স ক্রোমোজোম কি এবং আমাদের কয় জোড়া সেক্স ক্রোমোজোম থাকে। আমাদের 23 জোড়া থাকে, তার মধ্যে 22 জোড়া হলো পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই রকম, এদেরকে বলা হয় অটোজোম। আর এক জোড়া থেকে ভিন্ন রকম, যে এক জোড়া ভিন্ন রকম থেকে আমরা সেটাও দেখলাম যে নারীদের ক্ষেত্রে থাকে এক্স এক্স, পুরুষদের ক্ষেত্রে থাকে এক্স ওয়াই। তো আমরা নেক্সট ক্লাসে এটা সম্পর্কে জানবো। তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Not an listening this